Hello, my dear friends, my dear students. ক্লাস 9 এর আমি আগের দিনে আলোচনা করেছিলাম। আগের দিনে 9 এর শুরু হয়েছিল, সেখানে তরলের চাপ, ঘনত্ব, অভিকর্ষীকরণ, এই ঘাত, প্লবতা, আর্কিমিডিসের নীতি, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, এইসব বিষয়ে আলোচনা হয়েছিল। আজকে আমি শুরু করব পৃষ্ঠটান, যাকে ইংরেজিতে বলে সারফেস টেনশন। সারফেস কথার অর্থ হচ্ছে পৃষ্ঠ, আর টেনশন এখানে টান। এই নামটা দ্বারাই বুঝে যাচ্ছে যে পৃষ্ঠটান জিনিসটা কি। অর্থাৎ যে কোনো তরল তার মুক্ত পৃষ্ঠে একটা টান অনুভব করে, মুক্ত পৃষ্ঠে, যাকে আমরা বলি পৃষ্ঠটান। এখন পৃষ্ঠটানের বৈশিষ্ট্য কি, প্রথমেই জানতে হবে পৃষ্ঠটানের বৈশিষ্ট্য কি, পৃষ্ঠটান কাকে বলে, পৃষ্ঠটানকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। পৃষ্ঠটানের বৈশিষ্ট্য হচ্ছে পৃষ্ঠটান কেবলমাত্র তরলের উপরি পৃষ্ঠে ক্রিয়া করে। পৃষ্ঠটান তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। আর পৃষ্ঠটান তরলের অভ্যন্তরে ক্রিয়া করে না। পৃষ্ঠটানের এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। পৃষ্ঠটান কাকে বলে বা পৃষ্ঠটানের সংজ্ঞা আমরা কি বলতে পারি। পৃষ্ঠটানের দু রকমের সংজ্ঞা দেওয়া যেতে পারে। একটা হচ্ছে পৃষ্ঠটানের গুণগত সংজ্ঞা, আর একটা পরিমাণগত সংজ্ঞা। পৃষ্ঠটানের গুণগত সংজ্ঞা এটা কি না, গুণগত সংজ্ঞা বললে বলতে হবে যে কোনো তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচন করতে চায়, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাকেই পৃষ্ঠটান বলা হয়। এটা হচ্ছে পৃষ্ঠটানের গুণগত সংজ্ঞা। আর পৃষ্ঠটানের পরিমাণগত সংজ্ঞা, অর্থাৎ পৃষ্ঠটান কিভাবে আমরা পরিমাপ করতে পারি, এর একটা পরিমাণগত সংজ্ঞা আছে। না, পৃষ্ঠটান তরল পৃষ্ঠের যদি কোনো একটা রেখা আমরা কল্পনা করি, সেই রেখার স্পর্শক বরাবর প্রতি একক দৈর্ঘ্যে যে বল ক্রিয়া করে তাকেই বলা হয় পৃষ্ঠটান। অর্থাৎ পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য। এটা আমাদের জানা হলো পৃষ্ঠটান পরিমাপ আমরা কিভাবে করতে পারি। পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই বলা হয় বল বাই দৈর্ঘ্য। এখন পৃষ্ঠটান তো আমরা পৃষ্ঠটানের যে দৈনন্দিন জীবনে যে অনেক ঘটনা থেকে আমরা পৃষ্ঠটান জানতে পারি। যেমন ধরো একটা ফোঁটা, জলের একটা ফোঁটা, একটা পারদের বিন্দু, এগুলো আমরা জানি গোলকাকার হয়। এই গোলকাকার হওয়ার কারণেই হচ্ছে কিন্তু পৃষ্ঠটান। পৃষ্ঠটান আছে বলেই আর গোলকের আকৃতি হয় কেন, কারণ দেখা যাচ্ছে যে কোনো ঘনবস্তু গোলক অবস্থায় তার ক্ষেত্রফলটা হচ্ছে সর্বনিম্ন। ক্ষেত্রফল সংকোচনের প্রবণতা, তাহলে ক্ষেত্রফলটাকে সর্বনিম্ন রূপ দেবে কি না গোলক, যার জন্য জলের ফোঁটা গোলকাকার হয়, পারদ বিন্দু গোলকাকার হয়। এটা গোলকাকার হওয়ার কারণ এটি যে পৃষ্ঠটান। এরকম আমরা দৈনন্দিন জীবনে অনেক ঘটনা দেখতে পাই
যার দ্বারা আমরা বুঝতে পারি এটা পৃষ্ঠটানের জন্য হচ্ছে। যেমন ধরো একটা সুইচকে জলে ফেলে দিলে সুইচটা জলের উপরে ভাসতে থাকে, রং করার যে তুলিগুলো সেগুলো জলে ডুবালে দেখবে কি তুলির আঁশগুলো ফাঁকা ফাঁকা অবস্থান করছে, আর জল থেকে তুলো আঁশগুলো একসাথে লেগে যায়। এটার কারণ হচ্ছে পৃষ্ঠটান। এবং এই পৃষ্ঠটানের কারণটা হচ্ছে কি, যে সংশক্তি বল দু রকমের আছে। এখানে দু রকমের বল বস্তুর মধ্যে ক্রিয়া করে। যদি বস্তুটা একই বস্তু হয় তাহলে তাদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলি সংশক্তি বল, আর ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণকে বলা হয় আসঞ্জন। তাহলে পৃষ্ঠটানের কারণ হচ্ছে সংশক্তি বল, অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, যার জন্যই আমরা পৃষ্ঠটান দেখতে পাই। এবং এটা তরল পদার্থের একটা বৈশিষ্ট্য। পৃষ্ঠটান শুধু জলের ক্ষেত্রে পৃষ্ঠটান দেখা যায় তা নয়। যেমন বললাম যে পারদ বিন্দু গোলকাকার হয়। এখন পৃষ্ঠটানে তাহলে দুটো সংজ্ঞা আমি আগেই বলেছি, একটা হচ্ছে পরিমাণগত সংজ্ঞা আর একটা হচ্ছে গুণগত সংজ্ঞা। তাহলে আমি আবার বলছি যে পরিমাণগত সংজ্ঞা গুণগত সংজ্ঞার মধ্যে পরিমাণগত সংজ্ঞাটা কি, যে কোনো তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচন করতে চায়। তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচনের প্রবণতাকেই পৃষ্ঠটান বলা হয়। আবার পরিমাণগত সংজ্ঞাটা কি হবে, অর্থাৎ যার দ্বারা আমরা পৃষ্ঠটান পরিমাপ করতে পারি তাকে বলা হয় পরিমাণগত সংজ্ঞা। সেটা হচ্ছে কোন তরলের মুক্ত পৃষ্ঠের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ক্রিয়া করে, প্রতি একক দৈর্ঘ্যে পৃষ্ঠতলের স্পর্শক বরাবর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলা হয়। তার মানে পৃষ্ঠটান মানে বল বাই দৈর্ঘ্য। এখন ফিজিক্যাল সায়েন্স অনেকে দেখি মুখস্থ, তোমাকে যদি বলা হয় পৃষ্ঠটানের একক, তুমি বলবে তুমি বই পড়ে মুখস্থ করছো, টাইম পার সেন্টিমিটার, নিউটন পার মিটার পৃষ্ঠটানের একক। এইভাবে মুখস্থ করলে কি হবে, যে কোনো সময় ভুলে যেতে পারবে, তাহলে তোমাকে সহজ ভাবে মনে রাখতে পারবে যে পৃষ্ঠটানের এককটা কেন হচ্ছে টাইম পার সেন্টিমিটার বা নিউটন পার মিটার কেন হচ্ছে না। পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য। তো বল বাই যদি দৈর্ঘ্য হয়ে থাকে তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তাহলে ডাইন বাই সেন্টিমিটার, তার মানেই ডাইন পার সেন্টিমিটার। একইভাবে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, তাহলে এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক হবে নিউটন পার মিটার। এই ডাইন পার সেন্টিমিটার থেকে নিউটন পার মিটারে কনভার্ট করা যাবে, খুবই সহজ। আমরা জানি নিউটন পার মিটার কি লেখো, 1 নিউটন মানে 10⁵ টাইম, 1 মিটার মানে 10 স্কয়ার সেন্টিমিটার, তা 10⁵ বাই 10 স্কয়ার কাটাকাটি করলে হচ্ছে 1000। এইভাবে আমরা একটা একক থেকে আরেকটা এককের সম্পর্ক নির্ণয় করতে পারি। যেমন আমি বলেছিলাম যখন ঘনত্বের কথা যখন বলি তখন বলেছিলাম যে ঘনত্বেও সিজিএস এবং এসআই পদ্ধতিতে যে দুটো একক আছে, যেখানে সিজিএস পদ্ধতিতে বলা হচ্ছে গ্রাম প্রতি ঘনসেমি
এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম প্রতি ঘনমিটার। 1 গ্রাম প্রতি ঘন সেমি সমান 1000 কিলোগ্রাম প্রতি ঘনমিটার। ঠিক তেমনি এখানে আমরা কি পেলাম, 1 নিউটন পার মিটার সমান 1000 ডাইন পার সেন্টিমিটার। তার মানে তোমাকে মুখস্থ বিদ্যা করলে হবে না, ফিজিক্যাল সায়েন্স বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, আর লিঙ্কটা মনে রাখতে হবে। অনেকে মুখস্থ করে, মুখস্থ গুলো ভুলে যেতে হবে। তাহলে এইভাবে পৃষ্ঠটান আমরা পরিমাপ করতে পারি। এখন যদি তোমাকে বলা হয় পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি হবে, মাত্রীয় সংকেত কি হবে পৃষ্ঠটান, যে কোনো জিনিসের মাত্রীয় সংকেত কোথা থেকে আসে না একক থেকে আসে, একক থেকে মাত্রীয় সংকেত পাওয়া যায়। তাহলে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি হবে, পৃষ্ঠটান মানে তো বল বাই বল। তাহলে বলের মাত্রীয় সংকেতকে যদি দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত দ্বারা ভাগ করি তাহলে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত পাওয়া যাবে। তো বলের মাত্রীয় সংকেত কি, N(L)(T)-2 ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত L। এখন দুটো L কেটে যাবে উপরে নিচে, তাহলে কি থাকবে N(T)-2। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত আমরা পেয়ে গেলাম N(T)-2। তাহলে পৃষ্ঠটান সম্পর্কে আমরা এতক্ষণ যেটা জানলাম যে পৃষ্ঠটানের দুরকম সংজ্ঞা আছে, একটা গুণগত সংজ্ঞা, একটা পরিমাণগত সংজ্ঞা। পৃষ্ঠটানের কারণ হচ্ছে সংশক্তি বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। আর পৃষ্ঠটানের বৈশিষ্ট্য জানলাম যে পৃষ্ঠটান কেবলমাত্র তরলের উপরিপৃষ্ঠে ক্রিয়া করে, তরলের অভ্যন্তরে ক্রিয়া করে না। পৃষ্ঠটান তরলের উপরিপৃষ্ঠে ক্রিয়া করে, অভ্যন্তরে ক্রিয়া করে না। আবার পৃষ্ঠটান তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, যে তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে যে পৃষ্ঠটান বেশি হয়ে যেতে তা নয়। এই জিনিসটা ভাবতে হবে। এরপরে পৃষ্ঠটান সম্পর্কে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। পৃষ্ঠটান অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করতে পারে। প্রথমত পৃষ্ঠটান তাপমাত্রার উপর নির্ভর করে। তরলের তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান কমে যায়, এটা মনে রাখতে হবে। তাপমাত্রা বেড়ে গেলে পৃষ্ঠটান কমে যাবে। আর যে তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয় তাকে আমরা কি বলি, সংকট তাপমাত্রা। সংকট তাপমাত্রাতেই তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। তাহলে প্রথমেই বললাম কি, যে তাপমাত্রার উপর পৃষ্ঠটান নির্ভর করে। তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে, তাপমাত্রা কমলে পৃষ্ঠটান বাড়ে। এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম সংকট তাপমাত্রা কাকে বলে। যে তাপমাত্রায় কোন তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় তাকেই বলা হয় সংকট তাপমাত্রা। আবার তরলের ঘনত্ব বাড়লে পৃষ্ঠটান কমে। তরলের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে পৃষ্ঠটান কমে যায়। আরেকটা আছে দ্রবীভূত পদার্থ। তরলে যদি বিভিন্ন রকমের পদার্থ আমরা দ্রবীভূত করতে পারি, সেটা জৈব পদার্থ হতে পারে, অজৈব পদার্থ হতে পারে। অজৈব পদার্থ যেমন ধরো খাদ্য। তাহলে খাদ্য লবণ যদি জলে মেশানো হয় তাহলে কি হবে, পৃষ্ঠটান বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে খাদ্য লবণ দ্রবীভূত হলে। বিশুদ্ধ জলের পৃষ্ঠটান কত, এটা মনে রাখতে হবে। বিশুদ্ধ জলের পৃষ্ঠটান কত, 72 ডাইন পার সেন্টিমিটার। এটা হচ্ছে বিশুদ্ধ জলের পৃষ্ঠটান, 72 ডাইন পার সেন্টিমিটার। তাহলে পৃষ্ঠটান বিশুদ্ধ জলের পৃষ্ঠটান আমাদের জানা হলো। আর তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে যাবে। আরেকটা আছে দূষণ, অর্থাৎ তরলটা যদি দূষিত পদার্থ তরলে যদি মিশে যায় কোনো কারণে,
তখন কি হবে, না দূষিত পদার্থ মিশে গেলে পৃষ্ঠটানের পরিবর্তন হবে। জলে ধরো তেল মিশে গেল, তেল মেশানো হলো জলে, তাহলে তার পৃষ্ঠটান কমে যাবে। হ্যাঁ, আর তরলের যদি জৈব অজৈব পদার্থ থাকলে তো পৃষ্ঠটান বাড়বে বললাম, জৈব পদার্থ মিশে থাকলে পৃষ্ঠটান কমে যাবে, হ্রাস পায়। আর তরলের উপরিস্থিত মাধ্যমের উপরে পৃষ্ঠটান নির্ভর করে। একটা তরলের উপরে কি আছে, শুষ্ক বায়ু আছে না জলীয় বাষ্পপূর্ণ বায়ু আছে, এইটার উপরে পৃষ্ঠটান কিন্তু নির্ভর করে। এখন মুক্ত পৃষ্ঠে তরলের উপরে যদি শুষ্ক বায়ু থাকে, তাহলে পৃষ্ঠটান যদি 72 হয়, দেখা যাচ্ছে জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান আরো কমে যাবে, 70 হবে, অর্থাৎ পৃষ্ঠটান হ্রাস পাবে। হচ্ছে পৃষ্ঠটানের বিষয়। এই পৃষ্ঠটান সংক্রান্ত কতগুলো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, তোমরা এগুলো খাতায় লিখে দিতে পারো। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে উত্তাল সমুদ্রে তেল ঢাললে শান্ত হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তাল সমুদ্রে তেল ঢাললে শান্ত হয় কেন? এটা এক নম্বর কোশ্চেন, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। 2 নম্বর হচ্ছে এক টুকরো কর্পূরকে যদি জলে ফেলে দেওয়া হয়, তাহলে কর্পূরটা কি হবে, এলোমেলো ভাবে ছোটাছুটি করে, এটার কারণ কি? 3 নম্বর হচ্ছে তোমার রং করা তুলিকে যদি জলে ডুবিয়ে বাইরে আনা হয়, তাহলে আঁশগুলি গায়ে গায়ে লেগে যায় কেন? 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে বর্ষাতে মানে ছাতার মধ্যে জল ঢুকতে পারে না কেন? এই যে 4টে কোশ্চেন বললাম, এই 4টে কোশ্চেন তোমরা খাতায় লিখে তৈরি করতে পারো। 1 নম্বর হচ্ছে উত্তাল সমুদ্রে তেল ঢাললে শান্ত হয় কেন? 2 নম্বর হচ্ছে জলের মধ্যে কর্পূর মেশালে কর্পূর এলোমেলো ভাবে ছোটাছুটি করে কেন? রং করা তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে তুলির আঁশগুলো গায়ে গায়ে লেগে যায় কেন? আর বর্ষাতে মানে ছাতার কাপড়, এর মধ্যে জল ঢুকে না কেন? এই কোশ্চেন গুলো তোমার বহুগুলো কোশ্চেন, এখানে পৃষ্ঠটান উত্তর দিতে হবে। তাহলে আমরা জানি তেল ঢাললে কি হবে, জলের পৃষ্ঠটান কমে যাবে। তো তেল ঢাললে জলের পৃষ্ঠটান কমে যাবে, এই জন্য উত্তাল সমুদ্রে তেল ঢাললে কি হবে না, তেল বায়ুর গতির অভিমুখে ছড়িয়ে পড়বে, তৈলাক্ত জলের পৃষ্ঠটান কমে যাবে। আর তৈলাক্ত জলের পিছনে তুলনামূলক বিশুদ্ধ জল থাকা এবং ওইখানে পৃষ্ঠটান বেশি হবে, তাই ওই জল কম পৃষ্ঠটান যুক্ত জলকে পিছনের দিকে ঠেলে দেবে, ফলে সমুদ্র শান্ত হয়ে যাবে। এটা অনেক সময় বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় যে যারা বড় বড় জাহাজ নিয়ে, যে জাহাজে তেল ভর্তি থাকে, সেই জাহাজ নিয়ে উত্তাল সমুদ্র যাচ্ছে, সমুদ্র উত্তাল হয়ে গেছে, তখন তারা অনেক সময় দেখা যায় যে তেলটা সমুদ্রের জলে ঢেলে দেয়। তেল কিছু নষ্ট হলো ঠিকই, কিন্তু জাহাজটা বেঁচে যায়। সমুদ্র যদি উত্তম থাকে, ঢেউ যত বেশি হবে, তত জাহাজটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে গেলে তেলটা ঢালতে হবে, এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, রং করা তুলিকে ওই একই ব্যাপার, রং করা তুলিকে যদি জলে ডুবিয়ে জল থেকে তুলে আনা হয়, আঁশগুলো গায়ে লেগে যায়, কারণ তুলিটাকে জল থেকে বাইরে আনলে দেখা যাবে তুলির আঁশগুলো পরস্পর সঙ্গে জড়িয়ে গেছে। জল থেকে বাইরে আনার পরে তুলির আঁশগুলোর মধ্যে জলের একটা আস্তরণ লেগে যায়। জলের এই আস্তরণটার কারণ কি না, পৃষ্ঠটানের জন্য মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকুচিত করতে চায়, ফলে আঁশগুলো লেগে যায়। এখন ধরো কর্পূর যদি জলে ফেলা হয়,
কর্পূর কিন্তু সব জায়গায় সমানভাবে দ্রবীভূত হবে না, কর্পূরের অসমভাবে কর্পূরটা দ্রবীভূত হবে, অসমভাবে। তাহলে কর্পূর যেখানে যে স্থানে দ্রবীভূত হবে সেখানকার পৃষ্ঠটান কমে যাবে। এই যে দূষণ হলে পৃষ্ঠটান কমে যায়, তাহলে যেখানে কর্পূরটা দ্রবীভূত হবে সেখানে পৃষ্ঠটান কমে যাবে, আর যে স্থানে কম দ্রবণীয় সেখানে পৃষ্ঠটান বেশি হবে। এই পৃষ্ঠটানের অসম পার্থক্যের জন্যই কর্পূর এলোমেলো ভাবে ছোটাছুটি করে। কর্পূর গরম সব জায়গায় সমানভাবে দ্রবীভূত হবে, এই জন্য কর্পূর অসম দ্রবীভূত হওয়ার কারণে এলোমেলো ভাবে ছোটাছুটি করে, এটা মনে রাখতে হবে। তাহলে পৃষ্ঠটান সংক্রান্ত মোটামুটি পৃষ্ঠটান বিষয়টা নিয়ে আলোচনা করলাম। কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন তোমাকে বললাম না, তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে, কিন্তু এখানে একটা ব্যতিক্রম খাতায় লেখে না, ব্যতিক্রম যে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান বেড়ে যায়, এরকম কি আছে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান বেড়ে যাবে? এই উদাহরণটা হচ্ছে তামা এবং ক্যাডমিয়ামকে যদি গলিয়ে দেওয়া হয়, তরল তামা এবং তরল ক্যাডমিয়ামের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে যে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান বাড়ে, উদাহরণ দাও, তখন বলতে হবে তরল তামা এবং তরল ক্যাডমিয়ামের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে, এখানে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান বেড়ে যায়, বাকি সব ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান কমে। আর একটা কথা বললাম কি, সংকট তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায় তাকে আমরা সংকট তাপমাত্রা বলি। আর দৈনন্দিন জীবনে আমার প্রচুর ঘটনা আছে যেগুলোর দ্বারা আমরা পৃষ্ঠটানে, যেগুলো মন করা, তোমাদের প্রচুর শর্ট কোশ্চেন আসতে পারে যে তোমার এই যে ল্যাম্পের পন্থের মধ্যে দিয়ে তেল উপরে ওঠে, আগেকার দিনে যখন কারেন্ট ছিল না তখন ল্যাম্প জ্বালানো, ল্যাম্পের মধ্যে একটা ফিতা থাকে, ফিতার মধ্যে নিচ থেকে তেলটা অভিকর্ষের বিপরীত দিয়ে কি করবো, এটার কারণ পৃষ্ঠটান। এরকম অনেক জিনিস আছে যেগুলো আমরা পৃষ্ঠটান থেকে আমরা, ওই যে সূক্ষ্ম সূচ যদি জলে ছেড়ে দেওয়া হয় জলের উপর ভেসে থাকে কেন? কারণ পৃষ্ঠটান। এই হচ্ছে ব্যাপার। ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলকাকার হয় কেন? কারণ পৃষ্ঠটান। তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী কি? পৃষ্ঠটান। এরকম অনেক কোশ্চেন আছে যেখানে আমরা পৃষ্ঠটান থেকে বলতে পারি। এখন আমি প্রতিদিন মানে প্রত্যেকটা এপিসোডে বলতে গেলে কম কম বিষয় নিয়ে আলোচনা করব, কারণ যাতে তোমাদের সুবিধা হয়। একবারে পুরো বিষয়টা নিয়ে যদি অনেক অনেক কথা বলি তাহলে সেটা মনে রাখার পক্ষে অসুবিধা হবে। এই জন্য আমি ভাবছি যে কম কম বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আগের দিনে আমি যে জিনিসটা আলোচনা করেছিলাম মনে আছে, মেনলি হচ্ছে তরলের চাপ, ঘাত, এবং এর থেকে সম্ভাব্য কোশ্চেনও বলেছিলাম কি কি আসতে পারে। আর তোমরা এইটা খাতায় লিখে নিতে নেবে, আমি যখন সম্ভাব্য কোশ্চেন বলবো সেগুলো খাতায় লিখে নেবে। তাহলে এই থার্ড চ্যাপ্টারে আমি যে অংশটা বললাম এখন পর্যন্ত, আগের দিন এবং আজকে, সেই অংশটা থেকে সম্ভাব্য কোশ্চেন মানে যেগুলো আমাদের জানা দরকার একটা চ্যাপ্টারে, আগে মূল বিষয়টা জানা দরকার, তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে পারি। তাহলে মূল বিষয়টা হচ্ছে সম্ভাব্য কোশ্চেন, আমি কতগুলো আবার বলছি, আজকে লিখে নাও। এই থার্ড চ্যাপ্টারে আমি যে বিষয়টা এই পর্যন্ত বললাম সেটা হচ্ছে পৃষ্ঠটান পর্যন্ত। এরপরে আমাকে পরের দিনে আমি বলবো সান্দ্রতা, বার্নৌলির উপপাদ্য আর স্থিতিস্থাপকতা। এই যে ছটা জিনিস আছে না, তোমাদের আগের দিনে বলেছিলাম যে 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6,
ছটার মধ্যে আমি দুদিনে বললাম তিনটে, আর তিনটে বাকি থাকলো। কোন তিনটে? না, একটা হচ্ছে সান্দ্রতা, বার্নৌলির উপপাদ্য, আর স্থিতিস্থাপকতা। এই তিনটে বাকি রইল। তাহলে যে তিনটে অংশ আমি বললাম দুদিনে, সেই তিনটে অংশ থেকে তোমাদের সম্ভাব্য কি কি কোশ্চেন হতে পারে সেটা জানা দরকার, বা সেটা লিখে নিতে পারে। যেগুলো সাধারণ বিষয়, এগুলো এখানে কিন্তু সাধারণ বিষয়টাই, যেমন ধরো তরলের চাপ এবং ঘাত কাকে বলে, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি, চাপ ও ঘাতের এককগুলো কি কি, চাপ ও ঘাতের মাত্রা, আর চাপ ও ঘাত কি জাতীয় রাশি। এতগুলো বিষয় আছে চাপ এবং ঘাত সম্পর্কে। চাপ ও ঘাত কাকে বলে, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি, চাপ ও ঘাতের মাত্রীয় সংকেত, চাপ ও ঘাতের ঘাত কি জাতীয় রাশি, চাপ স্কেলার রাশি, ঘাত ভেক্টর রাশি। অর্থাৎ চাপ এবং ঘাত সম্পর্কে এই যে কটা জিনিস বললাম। আর তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কোন একটা পাত্রের তলদেশে আমরা চাপ মাপতে গেলে আমাদের কি কি জানতে হবে। ওই সূত্রটা P সমান H ইন্টু D ইন্টু G, তার মানে উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। মনে করো একটা বালতিতে জল আছে, সেই বালতির 10 সেন্টিমিটার গভীরে জলের চাপ কত। ব্যাপারটা খুবই সোজা। 10 সেন্টিমিটার গভীরে চাপ মানে কি, তার মানে H এর মান 10 সেন্টিমিটার। এরপরে হচ্ছে HDG, ডি হচ্ছে জলের ঘনত্ব। তো আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 1 গ্রাম প্রতি ঘন সেমি সিজিএস পদ্ধতিতে। আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা চাপ ইজিলি মাপতে পারি। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে, এই তিনটে বিষয় আমাদের জানা থাকলে তরলের চাপ আমরা মাপতে পারি। তাহলে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর, তরলের চাপের বৈশিষ্ট্য কি, না তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপ সবদিকে সমান, তরলের ঊর্ধ্বচাপ নিম্নচাপ পার্শ্বচাপ সবদিকে সমান হবে কোন ভিতরে কোন বিন্দুতে, আর নির্দিষ্ট গভীরতায় এটা চাপ সমান। এখন তরলের চাপ সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো এরপরে, যেমন ধরো বলেছেন প্লবতা, আর্কিমিডিসের নীতি, প্লবতা আর্কিমিডিসের নীতি। প্লবতা কাকে বলে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্লবতা কাকে বলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আর্কিমিডিসের নীতিটি দেখো। প্লবতার বৈশিষ্ট্য কি, প্লবতার অভিমুখটা কোন দিকে, খুব ইম্পর্টেন্ট। প্লবতা মানে বস্তুর অধীনের বিপরীত দিকে। আর প্লবতা সম্পর্কে ধারণা থাকলেই তবেই আমরা ভাষণ এবং নিমজ্জনের শর্ত বলবো বা বলতে পারবো। তাহলে ভাষণ ও নিমজ্জনের তিনটে শর্ত আছে। ভাষণ ও নিমজ্জনের শর্তগুলো কি কি, ঠিক আছে, এইগুলো তোমাদের গুরুত্ব দিতে হবে। আর এখানে একটা আলোচনা করেছিলাম সাইফন। সাইফন কি কি করতে হবে, না সাইফন কাকে বলে, সাইফন ক্রিয়ার শর্তগুলি কি কি, আর সাইফনের ব্যবহার, এটা বলি যে আগের দিনে আলোচনা করা আছে। বায়ুমণ্ডলের চাপ মাপতে গেলে ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। ব্যারোমিটার সম্পর্কে বলেছিলাম, ব্যারোমিটার সম্পর্কে কি কি জানতে হবে, না ব্যারোমিটারের সাহায্যে আমরা কিভাবে প্রমাণ বায়ুচাপের মান নির্ণয় করতে পারি। প্রমাণ বায়ুচাপের মান সেই তোমাকে তরলের চাপ আর গ্যাসের চাপ যাই হোক না কেন, সেই সমান চাপ সমান H ইন্টু D ইন্টু G, ওই সূত্রটা মাথায় রাখতে হবে।
তাহলে চাপ মানে h ইন্টু d ইন্টু g। যখন বায়ুমণ্ডলের চাপ মাপা হবে তখন h মানে হচ্ছে পারদের উচ্চতা, g মানে অভিকর্ষীয় ত্বরণ, আর d মানে পারদের ঘনত্ব। এইভাবে প্রমাণ বায়ুচাপের মানটা নির্ণয় করতে হবে। আর 76 সেন্টিমিটারের পারস্তম্ভিক চাপকে কি বলে? এক বায়ুমণ্ডলীয় চাপ বলে। 76 সেন্টিমিটার পারস্তম্ভিক চাপকে বলে এক বায়ুমণ্ডলীয় চাপ। এটা মাথায় রাখতে হবে। 76 সেন্টিমিটার মানে কি? 760 মিলিমিটারও বলা যাবে। 760 মিলিমিটার পারস্তম্ভিক চাপকে বলে এক বায়ুমণ্ডলীয় চাপ। আবার 760 মিলিমিটারটাকে 0.76 মিটার বলতে পারে। তাহলে 0.76 মিটার পারস্তম্ভিক চাপকে বলা হয় এক বায়ুমণ্ডলীয় চাপ। তো আমরা এই এক বায়ুমণ্ডলীয় চাপটাকে অত্যন্ত ছোট চাপে প্রকাশ করতে পারি, যেমন টর, বার, এইগুলো হচ্ছে চাপের একক। তা টর জিনিসটা কি? না, ওই যে 760 মিলিমিটার পারস্তম্ভিক চাপকে যদি এক বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়, তাহলে কিন্তু 1 মিলিমিটার পারস্তম্ভিক চাপকে বলা হয় এক টর। 1 মিলিমিটার পারস্তম্ভিক চাপকে এক টর বলা হয়। তার মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমান 760 টর। এটা মাথায় রাখবে। এরপরে যেটা আছে সেটা তোমার ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব। ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে আমি বলেছিলাম যে এদের মধ্যে মিল কি। তোমার ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের পার্থক্য লিখলে কি লিখবে? না, ঘনত্ব কাকে বলে সংজ্ঞা, আপেক্ষিক গুরুত্ব কাকে বলে। ঘনত্বের একক আছে, আপেক্ষিক গুরুত্বের একক নেই। ঘনত্বের মাত্রা আছে, আপেক্ষিক গুরুত্বের মাত্রা নেই। তারা অনেকে কি করে, যেমন তোমার মুখস্থ করে না, ঘনত্বের একক কি? না, ঘনত্বের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম প্রতি ঘনসেমি, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম প্রতি ঘনমিটার, সিজিএস পদ্ধতিতে গ্রাম প্রতি ঘনসেমি, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম প্রতি ঘনমিটার। দেখা যাবে এই মুখস্থ হঠাৎ খুলে গেল। তাহলে তোমাকে এককটা মুখস্থ করবে না, এককটা তোমাকে মনে রাখতে। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে তো ভর বাই আয়তন। তো ভর বাই আয়তন যদি হয়, তাহলে ভরের একক বাই আয়তনের এককেই তো হবে ঘনত্বের একক। তো ভরের একক সিজিএস পদ্ধতিতে গ্রাম, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, আয়তনের একক সিজিএস পদ্ধতিতে ঘন সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে ঘনমিটার। তাহলে ভর বাই যদি আয়তন হয়, তাহলে তো আমরা ঘনত্বের এককটা পেয়ে যাচ্ছি, গ্রাম প্রতি ঘনসেমি বা কিলোগ্রাম প্রতি ঘনমিটার। মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি এরকম বললে ঘনত্বের মাত্রীয় সংকেত কি? ওই ভরের মাত্রীয় সংকেত বাই আয়তনের মাত্রীয় সংকেত। তার মানে m বাই l কিউ, তার মানে m l টু দি পাওয়ার -3 ঘনত্বের মাত্রীয় সংকেত হয়ে গেল। আর কোন পদ্ধতিতে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মান সমান? অবশ্যই সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে দুটোর সাংখ্য মান সমান, এটা মনে রাখতে হবে। কিন্তু এসআই পদ্ধতিতে ঘনত্ব থেকে আপেক্ষিক গুরুত্বে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে 1 গ্রাম প্রতি ঘনসেমি মানে হচ্ছে 1000 কিলোগ্রাম প্রতি ঘনমিটার। এই হচ্ছে বিষয় আমি দুদিন আলোচনা করলাম। পরের দিন আমি চলে যাব সান্দ্রতা, আর বাকি হলো সান্দ্রতা, বার্নৌলির উপপাদ্য, স্থিতিস্থাপকতা। আমি কম কম করে বিষয় আলোচনা করছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখার সুবিধা হয়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই।